সম্প্রতি ঘটে যাওয়া এপস্টিন ভয়ঙ্কর ফাইলসের মতো ঘটে যাওয়া একটি সিনেমা। আজকের ভিডিওটা একটা বাস্তব ঘটনার উপর বানানো সিনেমার গল্প নিয়ে। ঘটনাটা শুরু হয় আমেরিকার সাউথ ক্যারোলিনা শহর থেকে। সেখানেই দিনের আলোতে কারা নামে মাত্র ২০ বছরের এক তরুণী এক ভয়ঙ্কর সাইকো কিলারের হাতে অপহরণের শিকার হয়। এই লোকটা আগেও শহরের বেশ কয়েকজন মেয়ের সঙ্গে এমন ভয়াবহ কাজ করেছে, তবে ভাগ্য ভালো কারা কোনোভাবে তার হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু গল্পের সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা কারা যখন পুলিশের কাছে জানাতে যায়, তখন তারা প্রথমে তাকে বিশ্বাসই করতে চায় না, বরং উল্টো তাকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু যখন পুরো ঘটনাটা বিস্তারিতভাবে শোনে, তখন পুলিশও আতঙ্কিত হয়ে পড়ে। এখন প্রশ্ন হলো, কারা কি তার সঙ্গে হওয়া অন্যায়ের বিচার পাবে, নাকি অপরাধী আবারও আইনের চোখ ফাঁকি দিয়ে ঘুরে বেড়াবে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের আজকের পুরো গল্পটা দেখতে হবে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলুন সরাসরি গল্পে ঢুকে পড়ি। গল্পের শুরু আমেরিকার সাউথ ক্যারোলিনা থেকে। এখানে আমরা পরিচিত হই কারা নামে এক তরুণীর সঙ্গে। তার বয়স তখন মাত্র ২০ বছর। সেদিন সে তার এক বান্ধবীর বাড়িতে রাত কাটাচ্ছিল। বান্ধবীর বাবা মা তখন বাড়িতে ছিলেন না, তাই দুজন মিলে গল্প, আড্ডা আর মজায় পুরো রাতটা কাটিয়ে দেয়। পরদিন সকালে তারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, কারণ সেদিন তাদের ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। কারা তার মাকে ফোন করে অনুমতি চায়। কারার বাবা মায়ের অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে, তাই সে মূলত তার মায়ের সঙ্গেই থাকত, যদিও মাঝে মাঝে বাবার বাড়িতেও যেত। কারা তার মাকে জানায় যে সে বান্ধবীর সঙ্গে ঘুরতে যাচ্ছে, আর দেরি হলে তার বাবা এসে তাকে নিয়ে যাবে। তার মা সাবধানে থাকার কথা বলে অনুমতি দিয়ে দেন। এদিকে কারার বান্ধবীও তার বাবা মায়ের কাছ থেকে অনুমতি পেয়ে যায়। এতে দুজনই খুব খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর কারা সামনের বাগানে গাছে জল দিচ্ছিল, ঠিক তখনই সে খেয়াল করে একটা কালো রঙের গাড়ি বারবার ওই রাস্তা দিয়ে যাতায়াত করছে। বিষয়টা একটু অদ্ভুত লাগলেও সে তখন খুব একটা গুরুত্ব দেয় না। কিছুক্ষণ পর সেই গাড়িটা এসে তাদের বাড়ির সামনে থেমে যায়। গাড়ির ভেতর থেকে একজন লোক নেমে সরাসরি কারার দিকে এগিয়ে আসে। লোকটার নাম ছিল রিচার্ড। সে নিজেকে একজন সেলসম্যান বলে পরিচয় দেয় এবং কারাকে জিজ্ঞেস করে এই বাড়িতে কারা কারা আছে। কারা জানায় যে সেই বান্ধবীর বাড়িতে বেড়াতে এসেছে এবং এই বাড়িতে তারা দুজন ছাড়া আর কেউ নেই। এই কথা শোনার পর রিচার্ড হঠাৎ করেই ভয়ঙ্কর আচরণ শুরু করে। সে কথা বলার মাঝেই আচমকা একটি পিস্তল বের করে কারাকে ভয় দেখায় এবং বলে, চুপচাপ আমার গাড়িতে ওঠো, না হলে গুলি করে দেব। কারা ভয়ে পুরোপুরি হতভম্ব হয়ে যায়। সে বুঝতেই পারছিল না মুহূর্তের মধ্যে সবকিছু এতটা ভয়ঙ্কর হয়ে গেল কিভাবে। রিচার্ড বারবার তাকে গাড়িতে উঠতে বলে। এত অল্প বয়সে কারা মরতে চায় না, তাই বাধ্য হয়েই সে গাড়িতে উঠে পড়ে। এরপর রিচার্ড গাড়ির ভেতরে থাকা একটি কন্টেনারে তাকে আটকে দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। দুর্ভাগ্যজনকভাবে সেদিন দিনের আলো হলেও রাস্তায় তেমন কোনো লোকজন ছিল না। কারা প্রাণপণে চিৎকার করলেও কেউ তা শুনতে পায় না। কিছুক্ষণ পর গাড়িটি একটি নির্জন জায়গায় গিয়ে থামে। রিচার্ড কন্টেনার খুলে আবারও কারাকে ভয় দেখায় এবং বলে পালানোর চেষ্টা করলে সে গুলি করে দেবে। এরপর সে গাড়ি থেকে আরও কিছু জিনিসপত্র বের করতে থাকে। এই সময় কারার মাথায় নানা চিন্তা ঘুরতে থাকে। সে বুঝতে পারে এখনই পালানোর চেষ্টা করলে বিপদ আরও বাড়তে পারে। ঠিক তখনই রিচার্ড তার হাত আর মুখ বেঁধে ফেলে, যাতে সে চিৎকার করতে বা পালাতে না পারে। যাই হোক, এরপর রিচার্ড আবার কারাকে কন্টেনারের ভেতরে ঢুকিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। এদিকে কারার বান্ধবী পুরো বাড়ি জুড়ে তাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও কারাকে খুঁজে পায় না। সে কিছুতেই বুঝতে পারছিল না কারা হঠাৎ করে কোথায় চলে গেল। কিছুক্ষণ অপেক্ষা করার পর সে বিষয়টা নিয়ে চিন্তিত হয়ে কারার মাকে ফোন করে এবং জানায়, আমি কারাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এই কথা শুনেই কারার মা ভীষণ ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে কারার বাবাকে ফোন করে, কারণ আজ কারাকে তার বাবারই নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু যখন জানতে পারে কারা তার বাবার কাছেও নেই, তখন তার ভয় আরও বেড়ে যায়। আর দেরি না করে কারার মা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে এবং নিজেও মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ে। পুলিশ কারার বান্ধবীর বাড়িতে এসে সবার কথা শোনে। শুরুতে পুলিশের মনে হয় হয়তো কারা তার বয়ফ্রেন্ডের সঙ্গে বা অন্য কোথাও ঘুরতে গেছে, কিছুক্ষণ পর আবার ফিরে আসবে। কিন্তু যখন কারার মা তার বয়ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে কারা তার সঙ্গেও নেই, তখন বিষয়টা ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। কারা না তার বয়ফ্রেন্ডের সঙ্গে আছে, না অন্য কোনো বন্ধুর সঙ্গে। এই ভাবনায় কারার মা ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়।
সে সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে গিয়ে মেয়ের নিখোঁজ হওয়ার রিপোর্ট করে, কিন্তু দুঃখজনকভাবে পুলিশ অফিসাররা তখনও বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয় না। অন্যদিকে রিচার্ড কারাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে একটি গোপন ঘরে আটকে রাখে। সে বারবার নানাভাবে কারাকে ভয় দেখাতে থাকে। সে স্পষ্ট করে বলে, এখন থেকে আমাকে তোমার ড্যাডি বলতে হবে, আমি যা বলবো সেটাই তোমাকে করতে হবে, এমনকি ছোটোখাটো কিছু করার আগেও আমাকে জিজ্ঞেস করবে। এরপর সে কারার বাবা মা, বন্ধু-বান্ধব আর বয়ফ্রেন্ড সম্পর্কে একের পর এক প্রশ্ন করতে থাকে এবং ধীরে ধীরে তার কাছ থেকে সব তথ্য জেনে নেয়। একসময় সে কারাকে জিজ্ঞেস করে, তুমি কি এখনও তোমার বয়ফ্রেন্ডকে ভালোবাসো? এই প্রশ্ন শুনে কারা ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু বাধ্য হয়েই সে হ্যাঁ বলে। তখন রিচার্ড তাকে আরও ভয় দেখিয়ে বলে, তুমি যদি পালানোর চেষ্টা করো তাহলে শুধু তুমি না, তোমার পরিবার আর বয়ফ্রেন্ডকেও এর শাস্তি পেতে হবে। এরপর রিচার্ড জোর করে কারাকে তার সব কথা মানতে বাধ্য করে এবং তার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতে থাকে। সে সব সময় হাতে বন্দুক নিয়ে কারার ওপর নজর রাখত, এমনকি টয়লেট ব্যবহারের সময়ও সে কারাকে একা থাকতে দিত না। কারার তখন কিছুই করার ছিল না, বাধ্য হয়েই তাকে সব সহ্য করতে হচ্ছিল। এই ঘরে থাকাকালীন কারাকে রিচার্ডের সব কথা মেনে চলতে হতো, যদিও তার একেবারেই মন চাইত না। অনেকবার সে এখান থেকে পালানোর কথা ভাবলেও জানত চেষ্টা করলেই রিচার্ড তাকে মেরে ফেলবে। রিচার্ড বাড়ির সব দরজা জানালা বন্ধ করে রাখত এবং সারাক্ষণ তার উপর নজর রাখত, ফলে পালানোর কোনো সুযোগই সে পেত না। সন্ধ্যের দিকে রিচার্ড জোর করে কারাকে খারাপ ভিডিও দেখতে বাধ্য করে। কারা কোনোভাবে সেটা দেখতে চায় না। এতে রিচার্ড রেগে গিয়ে তাকে মারধর করে। তখনই কারা পুরোপুরি বুঝে যায় সে একজন ভয়ঙ্কর সাইকোর হাতে পড়েছে। কারা বুঝতে পারে এখান থেকে বেঁচে ফিরতে হলে শুধু ভয় পেলেই চলবে না, মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটাতে হবে। তাই সে কান্না আর ভয় চেপে রেখে নিজের মস্তিষ্ককে কাজে লাগাতে শুরু করে। সে সিদ্ধান্ত নেয় যদি বাঁচতে চায় তাহলে এই লোকটা সম্পর্কে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করতে হবে। এরপর থেকে কারা খুব মনোযোগ দিয়ে রিচার্ডের কথাবার্তা, চলাফেরা আর আচরণ লক্ষ্য করতে থাকে। সুযোগ পেলেই সে তার কাছ থেকে নানা তথ্য বের করার চেষ্টা করতে থাকে। কারা ধীরে ধীরে রিচার্ড সম্পর্কে আরও জানতে চেষ্টা করতে থাকে। সে কি কাজ করে, কোথায় থাকে, এমনকি তার ব্যক্তিগত জীবন সম্পর্কেও খোঁজ নেওয়ার চেষ্টা করতে থাকে। তবে রিচার্ডও কম চালাক ছিল না। সে কারাকে আশ্বাসের মতো করে বলতো, আমার মন ভরে গেলে আমি তোমাকে ছেড়ে দেব। আবার একই সঙ্গে হুঁশিয়ারিও দিত, কিন্তু তুমি যদি পুলিশকে কিছু বলো তাহলে শুধু তোমারই বদনাম হবে। আমি এখান থেকে পালিয়ে যাব, পুলিশ কোনো দিনও আমাকে ধরতে পারবে না। এইভাবে রিচার্ড ধীরে ধীরে কারার মানসিক আর শারীরিক সব কিছুর ওপর নিজের নিয়ন্ত্রণ কায়েম করতে চেয়েছিল। তার উদ্দেশ্য ছিল কারা যদি কোনোভাবে পালিয়েও যায় তবুও যেন সে কাউকে কিছু না বলে। কিন্তু কারাও ভেতরে ভেতরে খুব বুদ্ধিমান ছিল। সে জানত ঠিক কিভাবে পরিস্থিতি সামলাতে হবে। একদিন কারা একটা গুরুত্বপূর্ণ তথ্য খেয়াল করে। সে দেখে ঘরের দেওয়ালে টাঙানো একটি ক্যালেন্ডারে কিছু লেখা আছে। ভালো করে দেখার পর সে বুঝতে পারে রিচার্ড আসলে বিবাহিত আর তার স্ত্রী কোনো জরুরি কাজে শহরের বাইরে গেছে। কয়েকদিন পর সে আবার ফিরে আসবে। এছাড়াও কারা আরেকটা অদ্ভুত বিষয় লক্ষ্য করে, রিচার্ড সবসময় একটি বক্স লুকিয়ে রাখত। কারা মনে মনে ঠিক করে এই বাড়ির প্রতিটা ছোটখাটো বিষয়ে সে মনে রাখবে, যাতে এখান থেকে বেরোতে পারলে পুলিশের কাছে সব তথ্য পরিষ্কারভাবে বলতে পারে। একসময় রিচার্ড কারাকে টিভির সামনে বসতে বলে। তারা দেখে নিউজ চ্যানেলে কারার নিখোঁজ হওয়ার কোনো খবরই নেই। এটা দেখে রিচার্ড জোরে জোরে হাসতে থাকে আর বলে, দেখো, এই দুনিয়ায় কেউ তোমার খোঁজই করে না। তুমি সবাইকে নিয়ে ভাবছো, কিন্তু তোমাকে নিয়ে ভাবার মতো কেউ নেই, এমনকি তোমার বাবা মাও না। এই কথাগুলো শুনে কারা ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। তখন কারা নিখোঁজ হয়েছে প্রায় 7-8 ঘন্টা হয়ে গেছে, অথচ এখনও তার কোনো খবর পাওয়া যায়নি। অন্যদিকে কারার মা তাকে খুঁজে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। পরিচিত সবাইকে ফোন করে সে কারার ব্যাপারে খোঁজ নিচ্ছিল, কিন্তু কেউই কোনো তথ্য দিতে পারছিল না। এমন সময় একজন প্রতিবেশী জানায় কারার বন্ধুর বাড়ির সামনে সে একটা কালো গাড়ি দেখেছিল। শুরুতে পুলিশ এই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু কারার মা বারবার চাপ দেওয়ায় তারা অবশেষে তদন্ত শুরু করে। এদিকে রিচার্ড কারার ওপর নির্দয়ভাবে অত্যাচার চালাতে থাকে। অত্যাচার শেষ হলে সে আবার কারার হাত মুখ বেঁধে কন্টেনারের ভেতরে আটকে রাখে। সেখানে কারার ঠিকমতো শ্বাস নিতেও কষ্ট হতো। এত কিছুর পরেও কারা হার মানতে রাজি ছিল না। সে জানত বেঁচে থাকতে হলে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। রাতে রিচার্ড কারাকে বিছানায় নিয়ে গিয়ে শক্ত করে হাত পা বেঁধে দেয়, যেন সে পালাতে না পারে। এরপর সে পাশেই ঘুমিয়ে পড়ে। কারাও ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সেও ঘুমিয়ে যায়।
পরদিন সকালে ঘুম ভাঙতেই কারা দেখে রিচার্ড তখনও গভীর ঘুমে আছে। এটা দেখেই সে বুঝে যায় এটাই তার পালানোর সবচেয়ে বড় সুযোগ। খুব সাবধানে সে নিজের হাত পায়ের বাঁধন খুলতে শুরু করে। অনেক কষ্টে ও সময় নিয়ে সে অবশেষে বাঁধন খুলতে সক্ষম হয়। এরপর বাইরে এসে দেখে দরজাটা ভারী কাঠের টুকরো দিয়ে আটকানো। নিজের সব শক্তি দিয়ে সে কাঠগুলো সরিয়ে দরজাটা খুলে ফেলে এবং প্রাণপণে দৌড়াতে শুরু করে। সে সোজা রাস্তার দিকে ছুটে যায়, একটাই চিন্তা মাথায়, যেন রিচার্ড তাকে ধরে না ফেলে। শেষ পর্যন্ত সে মেইন রোডে পৌঁছে যায়। অনেক চেষ্টা করার পর একটি গাড়ি থামাতে সক্ষম হয়। গাড়ির ভেতরে থাকা দুজন মানুষের কাছে সে কান্না জড়ানো কণ্ঠে সাহায্য চায়। দয়া করে আমাকে সাহায্য করুন, একজন লোক আমাকে অপহরণ করেছিল, আমি কোনো মতে সেখান থেকে পালিয়ে এসেছি, দয়া করে আমাকে পুলিশের কাছে নিয়ে চলুন। তারা তখনও ভয়ে কাঁপছিল। সে পেছনে তাকিয়ে সেই অ্যাপার্টমেন্টের দিকে তাকাতেও চাইছিল না। তার মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে রিচার্ড তার পেছনে এসে পড়বে। সব কথা শুনে ওই দুজন মানুষ কারাকে বলে সে যেন ওই অ্যাপার্টমেন্টের নম্বরটা মনে রাখে। কারার অবস্থা দেখে তারা দুজনেই হতবাক হয়ে যায়। এরপর তারা কারাকে গাড়িতে বসিয়ে সরাসরি পুলিশ স্টেশনে নিয়ে যায়। পুলিশ স্টেশনে গিয়ে কারা পুরো ঘটনা খুলে বলে, কিভাবে তাকে অপহরণ করা হয়েছিল এবং কিভাবে সে সেখান থেকে পালিয়ে এসেছিল। পুলিশ ওই দুজন লোককেও জিজ্ঞাসাবাদ করে, তবে তারা অ্যাপার্টমেন্টের নম্বর মনে করতে পারেনি, কারণ তখন কারার অবস্থা দেখে তারা এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে অনেক কিছুই ভুলে গিয়েছিল। রিচার্ডকে ধরার জন্য এবার কারাকেও পুলিশের সঙ্গে যেতে হয়। পুলিশ প্রথমে ওই এলাকার একজন লোকের কাছে গিয়ে রিচার্ড সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে, তবে সে খুব বেশি তথ্য দিতে পারে না, শুধু বলে এই সোসাইটিতে অনেক মানুষই থাকে। তখন কারা সামনে এসে বলে, আমরা সেই লোকটাকে খুঁজছি যার বাড়িতে অনেক পাখি আছে আর যার জানালাগুলো সবসময় বন্ধ থাকে। এই কথা শুনেই সেই লোকটি বুঝে যায় কার কথা বলা হচ্ছে এবং রিচার্ডের অ্যাপার্টমেন্টের ঠিকানা পুলিশকে দিয়ে দেয়। পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ততক্ষণে রিচার্ড পালিয়ে যায়। এরপর কারা পুলিশ স্টেশনে ফিরে আসে। সেখানে তার মা এসে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। কিছুদিন পর ডাক্তার এসে কারার মেডিকেল চেকআপ করেন। সবকিছু শেষ হলে পুলিশ অফিসাররা কারার সামনে ওই সোসাইটিতে থাকা কয়েকজন মানুষের ছবি রাখে। ছবিগুলোর মধ্যে রিচার্ডের ছবি দেখেই কারা তাকে চিনে ফেলে। কারা পুলিশকে রিচার্ড সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ তথ্য দেয়, তার ঘরের ভেতরে কি কি ছিল, কি ধরনের অস্ত্র সে ব্যবহার করত, এমনকি কোন জায়গায় কি লুকিয়ে রাখত। কারার দেওয়া তথ্য এতটাই নিখুঁত ছিল যে পুলিশ যখন রিচার্ডের বাড়িতে তল্লাশি চালায় সব কিছু হুবহু মিলতে থাকে। এমনকি তারা সেই লুকানো বক্সটাও খুঁজে পায় যেখানে রিচার্ড নানা জিনিস লুকিয়ে রাখত। বক্স খুলতেই পুলিশ দেখতে পায় ভেতরে রয়েছে পুরনো সংবাদপত্রের কাটিং আর অনেক মেয়ের ব্যক্তিগত জিনিসপত্র। আসলে এই শহরে বেশ কিছুদিন ধরেই কম বয়সী মেয়েরা রহস্যজনকভাবে নিখোঁজ হচ্ছিল, কিন্তু পুলিশের কাছে এতদিন কোনো শক্ত প্রমাণ ছিল না। এবার সব কিছু পরিষ্কার হয়ে যায়। এই সব ঘটনার পেছনে রিচার্ডই ছিল মূল অপরাধী। রিচার্ড ছিল একজন বিকৃত মানসিকতার সিরিয়াল কিলার। সে কম বয়সী মেয়েদের অপহরণ করে নিজের বাড়িতে নিয়ে আসত, দিনের পর দিন তাদের ওপর শারীরিক আর মানসিক নির্যাতন চালাত আর শেষ পর্যন্ত নির্মমভাবে হত্যা করত। তদন্তে জানা যায় সে খুব পরিকল্পনা করেই এসব করত, যাতে কেউ তাকে সন্দেহ না করে। আশ্চর্যের বিষয় হলো তার তালিকায় কারার নাম ছিল না। আসলে সে কারার এক বন্ধুকে টার্গেট করেছিল, কিন্তু সুযোগ পেয়ে সে কারাকেই অপহরণ করে ফেলে। তবে এবার সে ভুল মানুষকে বেছে নিয়েছিল, কারণ কারা শুধু নিজেকে বাঁচায়নি, বরং রিচার্ডের আসল চেহারাটাও সবার সামনে তুলে ধরেছে। এরপর পুলিশ পুরো শহর জুড়ে রিচার্ডের পোস্টার লাগিয়ে দেয় এবং তাকে ধরার জন্য বড়সড় অভিযান চালায়। পুলিশ বুঝতে পারে তার তালিকায় আরও অনেক মেয়ের নাম থাকতে পারে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তাকে ধরাটা খুব জরুরি। পুলিশ রিচার্ডের স্ত্রী আর বোনকে জিজ্ঞাসাবাদ করে। তার স্ত্রী কিছুতেই বিশ্বাস করতে পারে না যে তার স্বামী এমন ভয়ঙ্কর কাজ করতে পারে। তবে তার বোন পুলিশকে জানায় রিচার্ড তাকে ফোন করেছিল এবং বর্তমানে তার আইডি কার্ড ব্যবহার করে একটি হোটেলে লুকিয়ে আছে। পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছায়, কিন্তু রিচার্ড আগেই পালিয়ে যায়। এখন সে খোলা আকাশের নিচে পালিয়ে বেড়াচ্ছিল, যা সবার জন্যই বিপজ্জনক ছিল। তাই পুলিশ কারার বাড়ির সামনে সারাক্ষণ নিরাপত্তা বসাচ্ছিল। এত নিরাপত্তার মাঝেও কারার দম বন্ধ হয়ে আসছিল। সে তার স্বাভাবিক জীবনে ফিরতে পারছিল না, এমনকি তাকে বাড়ির বাইরে যাওয়াও নিষেধ করা হয়। কারার মা তাকে বোঝায় যতদিন না রিচার্ড ধরা পড়ছে ততদিন ঘরের ভেতরেই থাকতে, কিন্তু কারা এটা মেনে নিতে পারে না। সে চায় না সবাই তাকে শুধু একজন ভিকটিম হিসেবেই দেখুক, তাই সে বন্ধুদের সঙ্গে বাইরে বেরোয় এবং বয়ফ্রেন্ডের সঙ্গে বেসবল খেলা দেখতে যায়। এদিকে পুলিশও রিচার্ডকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। একদিন খবর আসে রিচার্ড আবার শহরে ফিরছে। পুলিশ আগেই প্রস্তুত ছিল। সে শহরে ঢুকতেই পুলিশ তাকে ধরার চেষ্টা করে। রিচার্ড পালানোর চেষ্টা করে,
কিন্তু পুলিশ চারদিক থেকে তাকে ঘিরে ফেলে। একসময় রিচার্ড বুঝে যায় পালানোর আর কোনো পথ নেই। তখন সে নিজেকেই গুলি করে বসে এবং ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ আর কারা কেউই এতে পুরোপুরি খুশি হতে পারে না, কারণ তারা চেয়েছিল তাকে আইনের হাতে তুলে দিতে, যাতে সে কঠিন শাস্তি পায়। তবে এটুকু স্বস্তি ছিল, সে আর বেঁচে নেই, আর কোনো মেয়েকেই আর এমন ভয়ঙ্কর নির্যাতনের শিকার হতে হবে না। বন্ধুরা, এই গল্পটা শুধু একটা মেয়ের বেঁচে ফেরার গল্প নয়, এটা সাহস, বুদ্ধি আর হার না মানার গল্প। কারা যদি সেদিন ভয় পেয়ে হাল ছেড়ে দিত, তাহলে হয়তো সেও অন্যদের মতোই শিকার হয়ে যেত, কিন্তু সে তা করেনি। নিজের বুদ্ধি আর সাহস দিয়ে সে নিজেকে বাঁচিয়েছে এবং একজন ভয়ঙ্কর অপরাধীর মুখোশ খুলে দিয়েছে। তো বন্ধুরা, তোমাদের কাছে এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এমন আরও গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টাটা।